আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সকলকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এটা একটি কোষীয় অঙ্গাণু। আমরা ধারাবাহিকভাবে কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলছি, তার মধ্যে এটি অন্যতম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য সবসময় আমাদের দেখা যায় এটি থাকে। এটা থেকে হয় এমসিকিউ কোশ্চেন হবে, অথবা বড় কোশ্চেন হবে, অথবা ছোটো কোশ্চেন হবে, বিভিন্ন ধাঁচের কোশ্চেন হয়ে থাকে। এমনকি মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়ও এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। সো তো সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখে এটা করব। তো তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি আর কি। সো আমি সাধারণত যে সকল ক্লাস নিই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আবুল হাসান স্যারের বইটি ফলো করি, অর্থাৎ এই বইটি ফলো করি। তোমরা যারা আমার ক্লাস অনুসরণ করো এই বইটি ফলো করলেই হবে। এবং আমি এই বইটি থেকে আমি ভাবছি যে আমি লাইন বাই লাইন যে লাইনগুলো প্রয়োজনীয় মনে হয় সেই লাইনগুলো তোমাদের দাগিয়ে দেবো। তোমরা যখন ক্লাসটি করবে তখন বইটার সঙ্গে নিয়ে পড়বে এবং আমি যে সকল লাইন দাগিয়ে দেবো, আমি বলে দেবো যে এই লাইনটা তোমরা দাগাও, সেই লাইনগুলোর নিচে তোমরা দাগ দিয়ে রাখবে। এতে করে হবে কি, তোমাদের হলো বইয়ের সাথে একটা কিন্তু ভালো সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ তুমি যদি শুধু গাইড ভিত্তিক বা শুধু লেকচারকে তুমি শুধু কপি করলে বা নোট নিয়ে শুধু পড়াশোনা করলে, তাতে করে হবে কি যে তোমার বইয়ের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক তৈরি। এতে করে লং টাইমে আমার ধারণা তখন গিয়ে হয়তো যখন অ্যাডমিশন টেস্ট বা মেডিকেলের জন্য যখন প্রিপারেশন নিবে তোমরা, তখন হবে কি যে একটা ভীতি তৈরি হবে যে আচ্ছা আমি তো বই এখনও টাচ করিনি, বইয়ের এগুলো কেমন, একটা ভয়ের বিষয় তৈরি হতে পারে। সো আমার পরামর্শ হলো যে তোমরা মানে বইয়ের সাথে সবসময় সম্পর্ক রাখবা, কানেক্টেড থাকবা। কোনো টপিক যদি নাও পড়ো, তারপর তোমার একটা ধারণা থাকবে যে এই টপিক্সের পরে এই টপিক ছিল, সেখানে হালকা একটা চোখ বোলালো, তো এতে করে ভালো হবে। সরি। তো আমরা শুরু করতে যাচ্ছি আর কি। সো সকলেই খাতা কলম নিয়ে রেডি নিতে গেলে ভালো হয়। সো বলে রাখছি যে মাইটোকন্ড্রিয়া নিয়ে যখন আমরা পড়বো, তো এই ক্ষেত্রে আমরা আগে যে ক্লাসগুলো নিয়েছি তখন আমরা ছোট ছোট ভিডিও দিয়েছি আর কি। আমার অনেক স্টুডেন্টে বলছে স্যার ভিডিওগুলো এত ছোটো, একটু বড় হলে ভালো হয়। আবার অনেক সময় বড় ভিডিও হলে অনেকে দেখতে চায় না আর কি, ওই জন্য আমি ছোটো ছোটো করে বানিয়েছিলাম। তো তোমাদের দাবির প্রেক্ষিতে আমি এটাকে একটু বেশ বড় করেই তৈরি করবো। তবে একটি ভিডিও যদি বেশি বড় মনে হয়, আমরা এটা দুই ভাগ করে দুইটা ভিডিও আকারে আপলোড করতে পারি সেক্ষেত্রে। সো চলো যাই, কথা না বলে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটি। সো মাইটোকন্ড্রিয়া। সো আমরা জানি যে মাইটোস শব্দ হলো সুতা আর কন্ড্রিয়া শব্দ হলো দানা। সো এই তথ্যটা তোমরা মার্কে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের শেষের দিকে এটি লেখা আছে। গ্রিক শব্দ মাইটোস অর্থ হলো থ্রেড বা সুতা, আর কন্ড্রিয়ান শব্দ হলো গ্রেইন, ইংলিশে বলে গ্রেইন বা বাংলায় বলে দানা। তো আরেকটা কথা বলে আর কি, আমরা এখানে মাইটোকন্ড্রিয়া লিখেছি। আসলে মাইটোকন্ড্রিয়া হলো বহু বচনে মাইটোকন্ড্রিয়া বলা হয়, কিন্তু এক বচনে সেটাকে মাইটোকন্ড্রিয়ান বলা হয়। কিন্তু বলার সুবিধার্থে আমরা মাইটোকন্ড্রিয়া বললেই ভালো হয় আর কি, এতে করে আমাদের বলতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমিও মাইটোকন্ড্রিয়া বলবো বলি। সো তোমরা বইয়ের সেকেন্ড লাইনে থাকবে মাইটোকন্ড্রিয়া, দেখা যাচ্ছে যে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বলা হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটিকে বলা হয় কোষের পাওয়ার হাউস। সো পাওয়ার হাউস তোমরা বুঝতে পারতেছো যে যে কোনো জায়গায় যদি পাওয়ার সেকশনটা যে চালিত হয়, আমরা দেখি যে মানুষের বিদ্যুৎ না থাকলে জেনারেটর বা অন্য কিছু ব্যবস্থা থাকে, তার মানে ওইখানে আমরা লেখা থাকে যে লেখা আছে যে পাওয়ার হাউস, না? তো পাওয়ার হাউস থেকে কি পাওয়ার সাপ্লাই হয়। সো কোষে এটা তো মাইটোকন্ড্রিয়া, একটা কোষীয় অঙ্গাণু। সো আমি যদি কোষটাকে মিন করি তাহলে একটু দেখাই। সো ধরে নিলাম পুরো বোর্ডটাই আমাদের একটি কোষ। সো এটা একটু মার্কিং করে সো ধরলাম এটা পুরো একটা কোষ, এটা পুরো একটা কোষ ধরলাম। সো কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। এখানে উদ্ভিদ কোষের বেলায় মাইটোকন্ড্রিয়া সব কোষে থাকে। তো উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, আবার উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে। তারপরে আমরা দেখি যে গোলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর অন্যান্য কোষ অঙ্গাণু থাকে। ওকে,
সো এইটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সো এটি এই যে মাইটোকন্ড্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি, যে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়া হলো কি কোষস্থ, এই যে এটা একটা কোষ, সেই কোষস্থ এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। তারপর সাইটোপ্লাজমের একটা অঙ্গ, তাই না? ওকে, তাহলে কোষস্থ সাইটোপ্লাজমের মাঝখানে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত যে অঙ্গাণু কি কি ঘটনা ঘটে এখানে হয়, ক্রেবস চক্র সম্পন্ন হয়, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পন্ন হয়ে থাকে, এবং মূলত কি হয় এখানে শক্তি তৈরি হয়। সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া বলবো। ওকে, সো তোমাদের বইতে এইখানে বোল্ড হরফে দেখো এই মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা যখন নোট করবা এই মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞায় হুবহু এটা তোমরা লিখে দেবা, তাতে হয়ে যাবে আর কি। সো তার আমরা বলছি দ্বিস্তরী আবরণী, তাহলে এই দ্বিস্তরী আবরণী, সো এইটা দ্বিস্তরী আবরণ, সো দ্বিস্তরী আবরণী ছিল দ্বারা আবৃত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে কি কি হয়? এক হলো ক্রেবস চক্র হয়, কি চক্র? ক্রেবস চক্র, তারপরে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইত্যাদি, ও কি তৈরি হয়? শক্তি তৈরি হয়, শক্তি তৈরি হয়। সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া বলবো। ঠিক আছে, এবার আসি পরের অংশ চলে যাচ্ছে আমরা। এবারে আছে হলো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে বিজ্ঞানী কোলিকার, একজন বিজ্ঞানীর নাম হলো কোলিকার। বিজ্ঞানী কোলিকার সর্বপ্রথম সেই তার আলোক অনুবীক্ষণ যন্ত্রে এই মাইটোকন্ড্রিয়া দেখতে পান। তো কে দেখতে পান? বিজ্ঞানী কোলিকার সর্বপ্রথম আলোক অনুবীক্ষণ যন্ত্রে মাইটোকন্ড্রিয়া দেখতে। এটা তোমরা বইয়ে দাগিয়ে নাও, প্রথম লাইনটায়, অর্থাৎ আবিষ্কার নামকরণের প্রথম যে লাইনটা আছে সেটা তোমরা দেখে নাও, যে কোলিকার 1850 সালে সর্বপ্রথম আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পান। এটা কেন? সো এরপরে আরেক যেটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সে এরপরে কিন্তু আরেকজন বিজ্ঞানী অর্থাৎ ওয়াল্টার ফ্লেমিং যিনি আছেন, উনিও কিন্তু কোষে সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া দেখতেন। এই লাইনটা তোমরা দাগিয়ে নাও। এরপর ছিল, তারপর দেখো এই যে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়া, এটার যে নামকরণ, এই নামকরণটা কে করছে? নামকরণ করছে কার্ল বেন্টার। আমরা একটু দেখি, কার্ল বেন্টার 1898 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে। সো এই লাইনটাও লিখে তোমরা একটু মার্ক করে নাও, যে কার্ল বেন্টার 1897 এই অঙ্গাণুগুলিকে নাম দিয়েছে কি? মাইটোকন্ড্রিয়া। ওকে, সো এবার আসি পরের অংশ, ছিল উৎপত্তি। মাইটোকন্ড্রিয়া কোথা থেকে উৎপত্তি হয় সেই বিষয়টা আমরা একটু অবগত থাকি। ওকে, সো এটা বিভাজনের মাধ্যমে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কোষ বিভাজন যখন হয় তখন মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয় বিভিন্ন কোষে চলে যায়। যদি এরকম হয় যে কোনো একটি কোষে একটি মাত্র মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে যখন কোষ বিভাজন হয় তখন এই একটি মাইটোকন্ড্রিয়া ভাগ হয়ে দুইটি মাইটোকন্ড্রিয়া হয়, দুটি কোষে চলে যায়। সো এভাবে হতে পারে, কিন্তু গড়ে সাধারণত মাইটোকন্ড্রিয়াতে কোষে সাধারণত মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থেকে কত? 300 থেকে 400টি। 300 থেকে 400টি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তো তোমরা একটু মার্ক করে নাও এটা। সো মার্ক করে নাও যে সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এই সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু এমসিকিউর জন্য বিভিন্ন সময় ঘুরে ঘুরে আসে এটা। এবার সেই আকৃতি নিয়ে কথা বলি। এটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকটা কি, এটা অনেকটা তোমার ডিম্বাকৃতি বলতে পারি। এটা অংশ বৃত্তাকারও হয়, তারপর আরও বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে, ফিতা আকৃতি হতে থাকে, বিভিন্ন ধরনের আকৃতি হতে থাকে। সো কুণ্ডলী আকৃতি হতে পারে, এগুলো হতে পারে। এবার আসি তারপরে আয়তন। সো আয়তনের এইখানে শুধুমাত্র একটা লাইন আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোষ আয়তনের 20 ভাগ হলো কি? মাইটোকন্ড্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা হলো কি? কোষ আয়তনের 20 ভাগ, কোষ আয়তনের
20 ভাগ হলো 9 টাকা।